হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি, রাত পর্যন্ত থাকবে। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আজকে দুপুরে একটা সয়া বড়ি দিয়ে নিরামিষ রান্না করা হবে। রেসিপিটা কিন্তু জুহির আম্মু শেয়ার করবে আপনাদের সাথে। আমি কিন্তু এর আগে কখনো সয়া বড়ি দিয়ে নিরামিষ রান্না করিনি, তো আমি জানি না এমনিতে। তো আমি ভিজিয়ে রাখলাম এটা 15 মিনিটের জন্য। আমার এখনও সকালের নাস্তাটা করা হয়নি, এখন আমি সকালের নাস্তাটা করতে বসলাম। আসলে আজকে ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে, সেই জন্য আমি তাড়াতাড়ি সয়া বড়িটা ভিজিয়ে দিয়েছি যাতে করে নাস্তা করার পরপরই রান্নাটা করা যায়। আর মিহির বাবা এরা করে নিয়েছে, শুধু আমি আর জুহির আম্মু বাকি ছিলাম নাস্তা করা। তো জুহির আম্মুও আসছে নাস্তা করার জন্য। আর জুহি পড়তে বসেছে, মিহিও পড়তে বসেছে সকালের নাস্তার পরে। তো নাস্তাটা করার পরপরই দুপুরের রান্নাটা করে নেব। আর এখন হচ্ছে সময় প্রায় 11:30 মতো বাজে। তো মিহির বাবা হচ্ছে একটা হোটেল থেকে হাঁসের মাংস এনেছে। ওই হোটেলটা হচ্ছে বাঙালি হোটেল। হাঁসের মাংস রান্না করলে মিহির বাবাকে বলে। তো আজকে যখন রান্না করেছে, তো মিহির বাবাকে বলছে আজকে হাঁসের মাংস রান্না করা হয়েছে, আপনি নিতে পারেন। মিহির বাবা তো আবার হাঁসের মাংসর পাগল, সেজন্য ও গিয়ে নিয়ে এসেছে। তো সেজন্য আজকে তেমন রান্না করতে হবে না, যেহেতু মাংস এনেছে। জাস্ট সয়া বড়ি দিয়ে নিরামিষটা রান্না করব। আর প্রেগনেন্সি অবস্থায় সয়া বড়ি খাওয়া অনেক বেশি ভালো, মানে এটা খুবই হেলদি একটি খাবার। আপনারা হয়তো বা প্রেগনেন্সি অবস্থায় কে কী খেতে পারে এগুলোর মধ্যে আপনারা কিন্তু সয়া বড়িটা পাবেন অবশ্যই। তো সয়া বড়িটা রান্না করার জন্য এখানে আমি সবজি কেটে নিচ্ছি, ফুলকপি, তারপরে হচ্ছে আলু, তারপরে সয়া বড়ি দিয়ে রান্না করা হবে। চাইলে আরও সবজিও দেওয়া যায়, তো বাসায় শুধু ফুলকপি ছিল। আর এখন তো মার্কেটে সবজি পাওয়া যাচ্ছে না, অন্যান্য মার্কেটে পাওয়া যাচ্ছে কিনা জানি না, তবে মিহির বাবা লুলু মার্কেটে গিয়েছিল, ওখানে নাকি তেমন কোনো সবজি ছিল না, শুধু ফুলকপিটা ভালো পেয়েছে, তো সেইটাই নিয়ে এসেছে। তো এখন আমি ফুলকপিটাকে নর্মাল সাইজ করে কেটে নিব, তারপরে হচ্ছে একটা আলুকে ছোটো ছোটো করে কেটে নিব। আর সয়া বড়ি রান্না করা কিন্তু খুবই সহজ, খুবই হেলদি একটি খাবার সয়া বড়িটা। বাংলাদেশেও অবশ্য পাওয়া যায় এটা। তো আলুটা কেটে নিচ্ছি আমি। সয়া বড়িটা কিন্তু ভালোভাবে এখন ভিজে গিয়েছে, প্রায় 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হয়। এখন আমি এটাকে চেপে চেপে তারপরে পানি থেকে তুলে নিচ্ছি। তারপর আরও 2-3 বার করে এটা কিন্তু ধুয়ে নিতে হবে। টোটাল 3 থেকে 4 বার করে এটা ধুয়ে নিতে হয় ভালোভাবে পরিষ্কার করে। চাইলে কিন্তু 10-15 মিনিট না ভিজিয়ে রেখে সেদ্ধ করেও কিন্তু নেওয়া যায়। প্রায় 3 থেকে 4 বার করে আমি এটাকে ধুয়ে নিয়েছি সয়া বড়িটা। এখন আমি সামান্য করে লবণ, সামান্য করে মরিচের গুঁড়া, সামান্য করে হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপর এটা ফ্রাই করে নিতে হবে। আর সয়া বড়ি কিন্তু অবশ্যই ফ্রাই করে নিতে হয়, না হলে কিন্তু খাওয়া যায় না। এর আগে আমি প্রথমবার আমার বাসার পাশে ইন্ডিয়ান ফ্যামিলির কাছ থেকে খেয়েছিলাম, ওনারা কিন্তু ফ্রাই করতো না, এমনিতে রান্না। এখন আমি সয়া বড়িগুলোকে ফ্রাই করে নেব, ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। আর একেবারে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে, তখন কিন্তু বোঝা যাবে এগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। এই যে আমার এগুলো সবগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। এরপরে আলুটাও ফ্রাই করে নিচ্ছি। আলুটাকে আমি ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। নিরামিষ রান্না করতে গেলে সবজিগুলো ফ্রাই করে নিতে হয়, এতে করে সবজিটা অনেক বেশি টেস্টি হয়। তারপরে আমি ফুলকপিটাও ফ্রাই করে নিচ্ছি। ফুলকপি ফ্রাই করার সময় সামান্য করে হলুদের গুঁড়া, সামান্য করে আমি লবণ দিচ্ছি। আর মরিচের গুঁড়াটা আমি ভুলে দিয়েছি, মরিচের গুঁড়া দিতে হয় না। তো এটাকেও আমি ফ্রাই করে নিচ্ছি। তো এটাও ফ্রাই করা শেষ, সবগুলোই উঠিয়ে নিচ্ছি সবজি। এখন জুহির আম্মু রান্নাটা করবে, তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছে। রান্নাটা কিন্তু 5 ফোড়ন দিয়ে করা হয় নিরামিষ রান্নাটা। তো 5 ফোড়ন থেকে যখন খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে, তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা টমেটো। টমেটোটাকে পাতলা পাতলা করে কাটা হয়েছে। তো 5 ফোড়ন কিন্তু ফ্রাই করা হয়ে গেছে, মানে কালারটা চেঞ্জ হয়ে এসেছে 5 ফোড়নের। এরপরে টমেটো দিয়ে দিল, তেজপাতা দিয়ে দিল। তো টমেটোটাকে হালকা একটু নরম করে 5 ফোড়নের সাথে কিন্তু করে নিতে হবে। তারপরে লবণও দিয়ে দিল।
আর টমেটোটা কিন্তু অবশ্যই দিতে হবে নিরামিষের মধ্যে 5 ফোড়নের পরে। তো এরপরে আদা বাটা আর কাঁচামরিচের পেস্ট দিয়ে দিয়েছে। এখানে শুধু আদাটাই দেওয়া হয়, রসুনও দেওয়া হয় না, তারপরে পেঁয়াজও দেওয়া হয় না, শুধু আদা বাটা আর কাঁচামরিচের পেস্টের উপরে রান্না করা হয়। কাঁচামরিচের পেস্ট যদি না দিতে চান তাহলে কেটেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এরপরে হচ্ছে সামান্য করে হলুদের গুঁড়া দিতে হয়, তারপরে হচ্ছে জিরে গুঁড়া দিতে হয়, হলুদের গুঁড়ার পরে জিরে গুঁড়া। তো এগুলো হাফ চা চামচ করে দিয়েছে। তারপরে হচ্ছে হাফ চা চামচের মতো ধনে গুঁড়া। তারপরে সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে সামান্য পানি দিয়ে। মশলাটা ভালোভাবে কষানোর পরে এখন ফ্রাই করা আলু, তারপরে হচ্ছে ফ্রাই করা ফুলকপি দিয়ে মশলার সাথে সবজিটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর সয়া বড়িটা কিন্তু এখন দেওয়া যাবে না, একটু পরেই দিতে হবে। প্রথমে সবজিটা একটু কষিয়ে নিতে হবে মশলার সাথে, তারপরে সয়া বড়িটা দেওয়া হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখছে প্রায় আরও কয়েক মিনিটের জন্য, যাতে করে সবজিটা ভালোভাবে কষানো হয়ে যায়। সবজিটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন সয়া বড়িগুলো দিয়ে দিতে হবে আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিতে হবে সবজিটা সেদ্ধ হতে। তারপরে সবজির মধ্যে কতটুকু পানি থাকবে ততটুকু পানি দিয়ে দিতে হবে একসাথে। এরপরে এটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে সেদ্ধ হওয়া পর্যন্ত। সবজিটা যখন সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যায় তখন হাফ চা চামচের মতো গরম মশলা দিতে হয়। গরম মশলা দেওয়ার সময় ভিডিওটা কাট হয়ে গিয়েছে, সেজন্য এখন বলে দিলাম মুখে। তারপরে পর্যাপ্ত পরিমাণ ধনেপাতা দিয়ে দিয়েছে। এখন কিন্তু রেডি সবজি রান্না। আর এখন হচ্ছে বিকেলের দিকে, আসলে বাচ্চারা বাসায় থাকতে থাকতে এত বেশি বিরক্ত হয়ে গিয়েছে বলার মতো না। মানে লেখাপড়ার কার্টুন, তারপরে হচ্ছে এমনিতে খেলাধুলা করা। তো মিহির বাবা চিন্তা করলো ওদেরকে নিয়ে বাসার পাশে যে পার্কটা আছে ওটাতে যাবে। এমনিতে কিন্তু ওটাতে প্রচুর বাচ্চা কাচ্চা আসতো লকডাউনের আগে, এখন তো কেউই আসে না। তো জুহি আর মিহি যখন বের হচ্ছিল আরোহীও যেতে চাচ্ছিল, তো মিহির বাবা আরোহীকেও নিয়ে গিয়েছে। আর মিহির বাবা, জুহি, মিহেরা সবাই গ্লাভস তারপরে মাস্ক পরে বের হয়েছে, যেহেতু ওরা পার্কে খেলা করবে। এমনিতে কিন্তু এখন পার্কে কেউই আসে না, আগে তো বিকেলবেলা হলে কি পরিমাণ যে বাচ্চা কাচ্চা আসতো, এত ভালো লাগতো বলার বাহিরে। যেহেতু এখন পরিস্থিতি খারাপ, পার্কে যাওয়া নিষেধ, সেজন্য যাওয়া হয় না। তো ওরা যেহেতু অনেক বেশি বিরক্ত হয়ে যাচ্ছে, তো চিন্তা করলো মিহির বাবা ওদেরকে নিয়ে ঘুরে আসবে। তো এদিকে আমি আর জুহির আম্মু ছাদের মধ্যে হাঁটছি। আসলে বিকেলের দিকে একটু বের হলে খুবই ভালো লাগে, বাচ্চাদের মনটাও একটু ফ্রেশ থাকে, আর বড়দের তো ভালো লাগেই লাগে। ওরা দেখুন কি পরিমাণ দৌড়াদৌড়ি করছে দোলনাতে যাওয়ার জন্য। এখন হচ্ছে রাত 9টা মতো বাজে। তো চিন্তা করলাম আপনাদের সাথে চুলাই তৈরি একটা বিস্কিটের রেসিপি শেয়ার করি। আমার খুবই ফেভারিট একটা বিস্কিট, কোকোনাট বিস্কিট এটা। তো তৈরি করা একদম পান্তা ভাতের মতো, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা, তারপরে সমপরিমাণ ড্রাই কোকোনাট নিয়ে নিচ্ছি। আপনাদের ঘরে যদি মানে যে ভেজা কোকোনাটগুলো থাকে সেগুলোকে চাইলে আপনারা রোদের মধ্যে শুকিয়েও কিন্তু ড্রাই কোকোনাট করে নিতে পারবেন। রোদের মধ্যে দিলেই কিন্তু শুকিয়ে যায়, একদম শুকনা শুকনা হয়ে যায়। তো 1 কাপ পরিমাণ ড্রাই কোকোনাট দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দার মধ্যে। বিস্কিটগুলো আমি আপনাদেরকে চুলায় তৈরি করাও দেখাবো, তারপরে ওভেনে তৈরি করাও দেখাবো। তো আমি অল্প করেই তৈরি করছি, আপনারা যদি চান তাহলে আর বেশি করেই তৈরি করতে পারেন। আমার কুকিং চ্যানেলে কিন্তু এই বিস্কিটের রেসিপি আছে, তো চিন্তা করলাম ব্লগ চ্যানেলে দিয়ে। তারপরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনির টেস্টটা সম্পূর্ণ আপনাদের উপরে ডিপেন্ড করবে, বিস্কিটের মধ্যে আপনারা কতটুকু চিনি খেতে চাচ্ছেন সেটার উপরে। এরপরে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি বেকিং পাউডার না থাকে তাহলে আপনারা খুবই সামান্য করে বেকিং সোডা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে হাফ কাপের মতো তেল দিতে হবে। আপনারা যদি তেলের পরিবর্তে বাটার দিতে চান সেক্ষেত্রে বাটারটাকে গলিয়ে হাফ কাপ করে নিতে হবে, আর নয়তো বা বাটাটা বিট করে নিতে হবে স্বাভাবিক তাপমাত্রায় আনার পরে।
তো আমি তেল দিয়ে করছি। তারপরে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুবই সহজ এই বিস্কিটটা তৈরি করা, শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। আমার কাছে মনে হচ্ছে আরও সামান্য করে একটু ময়দার প্রয়োজন, সেজন্য আমি এখানে আরও 1/4 কাপ, তার মানে হচ্ছে 2 চা চামচের মতো ময়দা দিয়েছি। তো এটা হয়ে গিয়েছে, এই যে এরকম হবে ডোটা। এখন আমি বিস্কিটগুলো তৈরি করে নেব। এরপরে অল্প করে প্লেটের মধ্যে ড্রাই কোকোনাট নিয়েছি, তারপরে সামান্য করে ডো নিয়ে নিলাম। এটাকে কিন্তু প্রথমে গোল করে নিতে হবে। আর আমি বিস্কিটগুলো একটু বড় বড় সাইজ করে তৈরি করব, আপনারা চাইলে আরও ছোট ছোট সাইজ করে তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা সম্পূর্ণ আপনাদের উপরে ডিপেন্ড করবে আপনারা কতটুকু বিস্কিটটা রাখতে চাচ্ছেন। এই যে আমি এটাকে বড় করে নিয়েছি, তারপরে ড্রাই কোকোনাটের মধ্যে একটু গড়িয়ে নিচ্ছি যাতে করে এটা দেখতে ভালো লাগে। এরপরে বাকি বিস্কিটগুলো আমি বানিয়ে নিব। এই যে আরও একটা বানিয়ে নিলাম। তারপরে কোকোনাটের মধ্যে গড়িয়ে নিচ্ছে। আর একটু দূরত্ব বজায় রেখে কিন্তু রাখতে হবে, কারণ এগুলো কিন্তু ফুলে যায় বিস্কিটগুলো। যে বিস্কিটগুলো আমি চুলার মধ্যে বেক করব সেই বিস্কিটগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। তো এই যে দেখুন আমি একটু দূরত্ব বজায় রেখে বিস্কিটগুলো রেখেছি, যেহেতু এগুলো সাইজে বড় হবে। এই যে, আর যখন একটু ফাটা ফাটা থাকবে তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে বিস্কিটগুলো। তারপরে আমি আগে থেকে চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, প্রায় 5 মিনিট আগে থেকে চুলাটাকে লোতে রেখে। হাঁড়িটা কিন্তু এখন প্রচণ্ড গরম। তো এর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিব। তারপরে আমি প্লেটটা বসিয়ে দিচ্ছি। খুবই সাবধানে বসাতে হবে, কারণ অনেক বেশি গরম। তো আমি খুবই সাবধানে এটা বসিয়ে দিচ্ছি, বিস্কিটগুলো একটু ঠিক করে দিচ্ছি। চুলার মধ্যেও তৈরি করা যায় কিন্তু বিস্কিটগুলো। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তারপরে ঢাকনার মধ্যে যদি এই টাইপের কোনো যদি ছিদ্র থাকে সেটা টিস্যু দিয়ে বন্ধ করে দিতে হবে। আর চুলাটাকে লোতে রেখে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো এটা বেক করতে হবে। সময়টা আরও বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে, বাহিরে থেকে কিন্তু দেখা যাবে এটা বেক হয়েছে কিনা। এরপরে বাকি বিস্কিটগুলো আমি এখন ওভেনে বেক করব। আর ওভেনটাকে আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 5 মিনিট আগে থেকে ফ্রি হিট করে নিয়েছি। এখন ওভেনের মধ্যে আমি বাকি বিস্কিটের প্লেটটা দিয়ে দিলাম। আর এটা আমি বেক করব 160 ডিগ্রিতে, 180 ডিগ্রি দিচ্ছি না। তারপরে 15 মিনিটের জন্য দিচ্ছি। 15 মিনিটের চেয়ে কিন্তু বেশি লাগবে না, তার আগেই হয়ে যাবে বিস্কিটগুলো বেক করা। আর তাপমাত্রা থাকবে উপর ও নিচে। 160 ডিগ্রিতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে বিস্কিটগুলো বেক হতে ওভেনে। ওভেনে বিস্কিটগুলো বেক করা হয়ে গিয়েছে 15 মিনিটের মধ্যেই। তো ওভেনটা বন্ধ করে দিলাম। এই যে দেখুন খুবই সুন্দর কালার চলে এসেছে। আর বাহিরে থেকে দেখলেই কিন্তু বোঝা যায়, বিস্কিটগুলো যখন ব্রাউন কালার হয়ে আসে তখনই কিন্তু বোঝা যায় বিস্কিটগুলো বেক করা হয়ে গিয়েছে। আর চুলাটাও কিন্তু বোঝা যায় যখন একটু নিচ থেকে ব্রাউন কালার হয়ে আসে। তো বিস্কিটগুলো যখন গরম থাকে তখন কিন্তু একদম নরম থাকে। আমি এগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নেব। আর চুলাটাও আমি নামিয়ে নেব এখনই। তারপরে আপনাদেরকে দেখাবো যখন বিস্কিটগুলো ঠান্ডা হবে তখন ভেঙে দেখাবো। এখন কিন্তু নরম। বিস্কিটগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এই যে এটা হচ্ছে চুলারটা আর এটা হচ্ছে ওভেনেরটা। যেহেতু এটা আমি চুলার মধ্যে করেছি সেই জন্য উপরের দিক দিয়ে খুব বেশি ব্রাউন কালার হয়নি, এমনিতে চারপাশে ব্রাউন কালার হয়ে এসেছে। তো এটা কিন্তু এখন সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যায়, আর গরম থাকা অবস্থায় একদম নরম থাকে। তো ঠান্ডা করার পরে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন একদম মানে দোকানের মতো, মুখে দিলেই মিলিয়ে যাবে। আসলে কোকোনাট বিস্কিটটা এত বেশি টেস্টি, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অনেক বেশি মজার, আর আমার তো খুবই ফেভারিট। প্রায় সময় মার্কেটে গেলে নিয়ে আসি। আর এটা হচ্ছে ওভেনেরটা। এই যে এটা পিছনের অংশটা আর এটা সামনের অংশটা। আসলে বোঝাই যায় না চুলায় তৈরি করলে, দুইটাই সেম হয়, তেমন কোনো ডিফারেন্ট থাকে না। এখন আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি সবগুলো বিস্কিট। এখানে আমার টোটাল 12টা বিস্কিট হয়েছে, যেহেতু আমি বড় বড় করে তৈরি করেছি বিস্কিটগুলো। তো আপনারা যদি আরও ছোট করে তৈরি করেন তাহলে তো আরও অনেকগুলো বিস্কিট হবে।
এই যে দেখুন একটা খেয়ে দেখছি আমি, অনেক বেশি টেস্টি হয়েছে বিস্কিটগুলো। এখন আমি সবগুলো বিস্কিট একটা বক্সের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। আর আজকের বিস্কিটের রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। যদি আপনাদের কাছে ড্রাই কোকোনাট না থাকে তাহলে আপনারা ভেজা কোকোনাটটাকে রোদে শুকিয়ে ড্রাই করে নিতে পারবেন, তারপরে বিস্কিটটা তৈরি করতে পারবেন। আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।